অনুশীলনী 11.2 এর আজকের ক্লাসে আমরা সৃজনশীল শুরু করতেছি। সৃজনশীল নাম্বার 23। যদি এটার দিকে তাকাই, কি দেওয়া আছে? একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 5:12:13 এবং পরিসীমা আমাদের কাছে 30 দিয়ে দিছে। জানতে চেয়েছে ক নম্বরে ত্রিভুজটি অঙ্কন করো এবং কোন ভেদে ত্রিভুজটি কি ধরনের তা লেখো। তো প্রথমে আগে আমরা তিনটা বাহুর মান বের করি, তারপর এই দিকে তাকাই দিচ্ছি ত্রিভুজটা কি ধরনের। ক নম্বর, ধরি ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে যেহেতু মান জানি না এই জন্য ধরে নিতেছি 5x 12x এবং 13x নাকি। আর যেহেতু আমাদের পরিসীমা দিয়েছে, পরিসীমা মানে কি আমরা জানি, তিন বাহুর যোগফলটাই আমরা কি বলি, পরিসীমা বলি ত্রিভুজের। তো এই জন্য প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে তিনটা বাহুরে যোগ করতেছি 5x 12x 13x ইজ ইকুয়াল টু 30। কত হইল? 12 আর 5 17 হইল, 17 3 20 হইল 30। আর এখানটাতে পাওয়া গেল 30। এক্সের মান উদ্ধার করি, 30 এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ। তাহলে এক্সের মান জানছি আমরা 1। তাহলে আমরা বাহু তিনটাও বের করতে পারি। তো বের করতেছি একটি বাহু বা লিখতে পারি একদম বাহু তিনটি যথাক্রমে, এইভাবেই লেখা দিই, বাহু তিনটি যথাক্রমে। যেহেতু দেখো এক্সের মান 1 বের হয়েছে, 1 এর সাথে 5 এর গুণ করলে 5ই হইব, এটার সাথে গুণ করলে 12ই হইব এবং 13 এর সাথে 1 এর গুণ করলে ওই 13ই হইব। বুঝতে পারছি তো? এখন এই তিনটা বাহুর মাপ তো আমরা জানলাম। আমাদের এই অনুসারে একটা কি আঁকতে বলছে, ত্রিভুজ আঁকতে বলছে। যে দেখো ত্রিভুজটি অঙ্কন করতে বলছে, কিন্তু ত্রিভুজ আঁকার আগে তুমি ত্রিভুজটা কি ধরনের হবে এই চিন্তাটা প্রথমে দাও। এখানে একটু খেয়াল করে দেখো, সবচেয়ে বড় বাহু কিন্তু 13টা দেখা যেতেছে নাকি। তো যদি আমি পিথাগোরাসের নিয়মটা মানি, আর পিথাগোরাস মূলত অ্যাপ্লাই হয় আমাদের সমকোণী ত্রিভুজে, তো আমি এটা ধরেই কাজ করতেছি। সবচেয়ে বড় বাহুটার স্কোয়ার দেখতে হবে বাকি দুটো বাহুর স্কোয়ারের সমান হয় কিনা। তো এখানে আমরা একটু কাজ করি, ধরো চাইলে রাফেও করতে পারি বা একদম আমরা এইখানটাতেও করতে পারি। এইখানে করতে হলে আগে কি ত্রিভুজটা দেখাই নিতে হবে, এই জন্য আমি এখানে রাফে করে নিতেছি, কনফার্ম করতেছি, তারপর আমরা ত্রিভুজ আঁকতেছি। 13 এর স্কোয়ার আর এখানে পাওয়া গেল 5 স্কোয়ার 12 স্কোয়ার। 13 এর বর্গ 1 6 9 169, এইখানে হইতেছে 25 আর এখানে হইতেছে 144। 1 6 9 এইখানে যদি যোগ করি কত হইব 9 6। হ্যাঁ, তাহলে আমরা কনফার্ম হইলাম এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এবার তুমি ত্রিভুজটা অঙ্কন করো। প্রথমে তিনটা বাহু তুমি আইগা নিতে পারো, যে এটা হইতেছে আমাদের একটা বাহু যেটার মান 5 এ দিলাম, এটার মান দিয়ে দিলাম আমরা 12, এটার মান দিলাম আমরা কত 12, এটা 5 এটা 12, এটা তার একটা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের 13। এই অনুসারে যদি ত্রিভুজ আঁকি, যে কোনো একটা দাগ দিলাম, অতিভুজ সবচেয়ে বড় বাহুটা এই জায়গাতে হইব। তাহলে এইখান থেকে হয় আমি এই মাপ নয়তো এই মাপ, যে কোনো একটা মাপে কেটে নিলাম, এই মাপটা নিলাম কাটলাম। এখানে ধরো ভি দিলাম, এটার নাম ধরো আমি দিয়ে দিলাম সি। এখন এইখানটাতে একটা 90 ডিগ্রি আঁকবা। কি আঁকবা? 90 ডিগ্রি, যেহেতু আমরা বুঝছি এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ। ধরো যেভাবে এঁকে নিলা, 5-এর মাপ নিয়ে কেটে নিলা, তারপর দাগ দিয়ে মিলাই দাও। এটা হইতেছে আমাদের 13, এটা হইতেছে আমাদের 12, এটা হইতেছে আমাদের 5। বুঝছি? এভাবে আঁকবা। এবার একটু চাইলে নামকরণ করতে পারি, এটার নাম এ, এটার নাম ভি, এটার নাম সি। তারপরে বলতে পারি এবিসি ত্রিভুজে এসি স্কোয়ার সমান এভি স্কোয়ার প্লাস এর ভিসি স্কোয়ার। তারপরে যে হিসাবটা একটু দেখাই দিবা। এসি এর মান কত 13, তার উপরে স্কোয়ার, এইখানে আছে 5 তার উপরে স্কোয়ার, এখানে আছে 12 তার উপরে স্কোয়ার। এখানে পেলাম আমরা 169, এখানটাতে 25, এখানটাতে পেলাম 144। তো ফাইনালি আমাদের এইখানটাতেও 169, এইখানেও 169। তাহলে সুতরাং যেহেতু এই তথ্য মানছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, তাহলে অবশ্যই এটা আমাদের একটা কি সমকোণী ত্রিভুজ। তারা জানতে চেয়েছিল কোন বেদে কি ধরনের ত্রিভুজ, তাহলে লেখা দাও সুতরাং এটি একটি সমকোণী ত্রিভুজ। বুঝতে পারছি? এগুলো আমাদের রাফের অংশ। ব্যাস, আমাদের ক নাম্বার কমপ্লিট। খ নাম্বারটার দিকে তাকাই। আমাদের এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইজি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন একটু বুঝি কি দিয়ে দিছে।
বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য, এখানে তো আমরা 3টা বাহু জানছি নাকি, তো সবচেয়ে বড় বাহু জানছিলাম আমরা 13। বৃহত্তর বাহুকে দৈর্ঘ্য ধরতে বলছে আর ক্ষুদ্রতর বাহুরে প্রস্থ ধরতে বলছে, তাহলে একটা আয়তক্ষেত্র পাইছি। অঙ্কিত আয়তক্ষেত্রের কর্ণের সমান, তাইলে ওই আয়তক্ষেত্রের কর্ণটা বের করতে হইব। ওই কর্ণের সমান বাহু বিশিষ্ট বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে ধাপে ধাপে অঙ্কটা আগাইতেছে। ফাইনালি আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, কিন্তু বর্গক্ষেত্রটা হইব আমরা যে আয়তটা অঙ্কন করছি তার কর্ণের সমান। তো প্রথমে আগে আয়তটা রেডি করি। ক নাম্বার, আমরা কতে যে তথ্য পাইছি ওগুলো একটু লাগবো, তো লিখতেছি ক হতে বৃহত্তর বাহু। বৃহত্তর বাহু কত জানছিলাম? 13 সেন্টিমিটার। ক্ষুদ্রতর বাহু, ক্ষুদ্রতর বাহু ওটার মান জানছিলাম আমরা 5 সেন্টিমিটার নাকি। তো একটু চিত্রটা একটু তাকাও, চিত্রটা যে এইরকম, এটার মান হতেছে আমাদের 13 আর এটার মান হতেছে আমাদের 5। বুঝছি, এটা আমাদের আয়তক্ষেত্রটা। আয়তক্ষেত্রে আমাদের কিন্তু প্রয়োজন মাত্র কর্ণ। কি প্রয়োজন? কর্ণ প্রয়োজন। ঠিক আছে, আমাদের কর্ণ একটু নামকরণ করি। ধর এটার নাম দিয়ে দিলাম আমরা এ, এটার নাম দিয়ে দিলাম ভি, এটা দিলাম সি, এটার নাম দিয়ে দিলাম ডি। এখানে এসি হইতেছে কর্ণ, এসি কর্ণ বা কর্ণ এসি, এটা ভালো দেখা যায়। তো আমরা লিখতেছি এখানে কর্ণ এসি সমান, কর্ণের মান বের করে কিভাবে? কর্ণের মান বের করার সূত্র হইতেছে দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার নাকি। এখানে আমাদের দৈর্ঘ্যটা হইতেছে এবি বলতে পারি বা আমরা সিডি বলতে পারি, এখানেও লিখে নিই। তো আমরা নিচে এই অনুসারে মান বসাই। আমাদের দৈর্ঘ্যটা হইতেছে এবি, এবি এর স্কোয়ার। প্রস্থ হইতেছে আমাদের এডি, বা এখানে আমরা লিখে নিতে পারি, এটাও তো আমাদের প্রস্থই নাকি, তো বিসি লিখে নিলাম, বিসি স্কোয়ার এবি স্কোয়ার। এখান থেকে চাইলে আমরা কর্ণের মানটা বের করতে পারি। আচ্ছা, এবি এর মান কত? এবি এর মান জানছি আমরা কত? 13, তার উপর একটা স্কোয়ার। বিসি এর মান কত জানছি? 5, তার উপর একটা স্কোয়ার। 13 এর বর্গ 169 আর 5 এর বর্গ 25, যোগ করলে কত পাওয়া যায়? 9, 4 হইল, হাতে রইল 1, এখানে হইল আমাদের 8 আর 1 9, 194। এটা আমাদের কর্ণের মাপ। এই যে আমরা এই পর্যন্ত করে ফেলছি, আয়তক্ষেত্রের কর্ণ বের করে ফেলছি। এখন এই কর্ণ সমান বাহু হিসেবে একটা বর্গের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো লিখে দিলাম শর্ত মতে কর্ণের দৈর্ঘ্য সমান বর্গের বাহুর দৈর্ঘ্য, বর্গের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে বর্গের বাহুটা কত হইল? কর্ণের সমান বর্গের এক বাহুর দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত? √194। এখন তুমি বর্গের এক বাহুর দৈর্ঘ্য জানো, তোমার কাছে তো ক্ষেত্রফল বের করতে বলছে, তো সুতরাং বের করো বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তো এটাই তো আমাদের বাহু, বাহুরে কি করে দাও? জাস্ট স্কোয়ার করে দাও। এখানে তো সেন্টিমিটার হইব, কিন্তু এখানে হইব বর্গ সেন্টিমিটার। আর আমরা ইজিলি জানি রুটের স্কোয়ারে কাটা যায়, তো কেটে দিলে কত পাওয়া যাবে? 194 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছি, ইজি ছিল না? কিন্তু এই টাইপের অংশগুলি আমাদের গুরুত্বপূর্ণ। এই যে একটা থেকে যে আরেকটা তথ্য ধরে, আরেকটা থেকে আরেকটা বের করে, এই টাইপের প্রশ্নগুলি দেখতে পেছানো দেখা যায়, সমাধান ইজি হয়, কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি আসে, এগুলো গুরুত্বপূর্ণ। এবার যদি গ নাম্বারটার দিকে তাকাই, গ নাম্বারে কি বলা হয়েছে? উক্ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমরা যে আয়তক্ষেত্রটা পাইছি ওইটার দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% যদি বৃদ্ধি পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা জানতে চেয়েছে। আমরা আয়তক্ষেত্র তো এইখানেই জানছি নাকি, তাহলে তথ্যগুলি আমরা একটু ব্যবহার করি। ক নাম্বারে খ হতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত ধরছিলাম? বৃহত্তর বাহুরে, বৃহত্তর বাহুটা কত ছিল? 13, তো 13 সেন্টিমিটার নাকি। আয়তক্ষেত্রের প্রস্থটা ধরছিলাম আমরা 5, তো 5 সেন্টিমিটার। এখন তুমি দৈর্ঘ্য জানো, প্রস্থ জানো, চাইলে তুমি কি বের করতে পারো? ক্ষেত্রফল। তো লেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই 13 গুণ 5 বর্গ সেন্টিমিটার। কত হইল? 3 5 15 5, হাতে রইল 1, 5 1 5 আর 1 6, 65 বর্গ সেন্টিমিটার।
এটা আমাদের আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। এখন বলছে কি এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা 10% বাড়াই দিছি, প্রস্থটারও 10% বাড়াই দিছি। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ বাড়াইছি অবশ্যই আমাদের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইব। ওই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলের শতকরা কতটুকু অংশ বাড়ছে এটা আমাদের কাছে জানতে চেয়েছে। প্রশ্ন কি বুঝছি? সমাধান করি। এটুক জানছি, এবার আমরা এই যে বৃদ্ধি পেয়েছি এটার কাজটা করি। 10% বৃদ্ধিতে 10% বৃদ্ধিতে নতুন আয়তের দৈর্ঘ্য বা নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, নতুন আয়তক্ষেত্রই লিখে দেই, নতুন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু হইব? বলছে আমাদের দৈর্ঘ্যের এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। দৈর্ঘ্যটা তো আমরা জানি নাকি, তো লিখে দিলাম 13 সেন্টিমিটার, আর বৃদ্ধি পেয়েছে কতটুকু? 13 সেন্টিমিটার এর 10%। বুঝছি ঘটনা? আমাদের শুধু যদি বৃদ্ধির কথা বলতো তাহলে এইটুক দিয়ে দিলে হয়ে যেত, কিন্তু আমরা এখানে বের করতেছি আসলে বৃদ্ধি পেয়েছে মোট কতটুক হয়েছে। ধরো এইটুক আছে, এইটুক ছিল আমাদের দৈর্ঘ্যটা এইটার 10% বৃদ্ধি পেয়েছে, ধরলাম এইটুক বৃদ্ধি পেয়েছে। শুধু যদি বৃদ্ধি জানতে যেত আমি এইটুকের মান বের করতাম, এই যে এইটুকের, কিন্তু আমরা বের করতেছি বৃদ্ধি পেয়ে মোট কতটুক হয়েছে, যেহেতু আমরা ক্ষেত্রফল খুঁজতেছি এই জন্য আমরা এই পুরোটা নিয়েছি। বুঝতে পারছি? এই জন্য যোগ করা হয়েছে। তো লিখে দিলাম 13 প্লাস এখানে আছে পার্সেন্টেজ, তাহলে 13-র উপরে দিয়ে দিলাম, আর এইখানে আছে আমাদের পার্সেন্টের জন্য 100, আর এখানে 10 লেখা আছে, যে 10 দিয়ে দিলাম 10। বুঝছি তো কী করছি? এই 10% আমরা ভাঙাইছি। পার্সেন্ট কীভাবে ভাঙায়? 100 দ্বারা ভাগ কইরা। 7 একটা 13 ছিল এর আকারে, এর কাজ যা, গুণের কাজ ঠিক তাই, তাহলে উপরে দিয়ে দিছি এত। এবার একটু কাটাকাটি করি, যদি কাটাকাটি করি এখানটাতে 10 থাকে, তাহলে এখানে পেলাম আমরা 13 প্লাসের উপরে 13 নিচে 10, একটু যদি লসাগু করি 10 হইব, 130 হয়ে গেল, 13 হইল। জাস্ট নর্মাল লসাগু করছি, এটার নিচে 1 আছে, এটার নিচে 10 আছে, লসাগু 10 হয়েছে। এটার নিচে কিছু নেই, পূর্ণ একটা সংখ্যা, তো এটারে ডাইরেক্ট গুণ করে দিছে 130 প্লাস এদের ভাগ করছি 1 হয়েছে, 1 দ্বারা 13 গুণ করছি 13ই হয়েছে। তো এখানে আমরা পাইলাম 143, আর নিচে কত? 10 জানছি, এটা রাইখা দিলাম। চাইলে আমরা দশমিকের মানটা বের করতে পারি। ভাগ করলে কত বের হইব? ভাগ করলে বের হইব 14.3, বের করে রাখলাম। সেমভাবে যেমন আমরা দৈর্ঘ্যটা বের করছি, আমরা কিন্তু চাইলে প্রস্থটা বের করে দিতে পারি। তাহলে এখানে আমরা প্রস্থটা বের করি। প্রস্থ কয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20%। তো লিখে দিই 20% বৃদ্ধিতে, এটা যেভাবে লিখছি ঠিক ওইভাবে, নতুন আয়তক্ষেত্রের প্রস্থ কতটুকু বৃদ্ধি পাইব? প্রথমে প্রস্থ ছিল 5, এখন 5-এর আবার কয় পার্সেন্ট বৃদ্ধি পাইব? 20%। বুঝতে পারছি? 5 লিখে দিলাম, এইখানে প্লাস চিহ্ন আছে, অ্যাড করলাম, 5 লিখলাম, পার্সেন্টের জন্য উপরে 20, নিচে হইতেছে 100। কাটাকাটি করলে এখানে থেকে যায় আমাদের কত? 5। এই 5 ধারে 5-এর কেটে দেওয়া যায়, তো এখানে 5 পেলাম, আর এখানে কাটাকাটি গিয়ে একটা 1 রয়েছে, তাহলে এখানে পাওয়া গেল মোট 6 মিটার। নতুন আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যও জানছি, প্রস্থও জানছি, তাহলে এবার বের করি নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুটারে গুণ দিয়ে দাও জাস্ট। এখানে 14.3 গুণ হইতেছে কত? 6। গুণ করলে কত পাওয়া যায়? একটু গুণ করে দেখি। যদি আমরা 14.3-এর সাথে গুণ করি 6, তাহলে রেজাল্ট পাওয়া যায় 85.8 বর্গ সেমি। এটা আমাদের নতুন ক্ষেত্রফল। আমাদের আগের ক্ষেত্রফল কত ছিল? 65। নতুন ক্ষেত্রফল এটা, তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে বিয়োগ করি। ক্ষেত্রফল কি এখানে কি জানতে চাইছিল? কতটুকু বৃদ্ধি পেল, তাহলে ওটাই লিখতেছি, ক্ষেত্রফল বৃদ্ধি পেল 85.8 বিয়োগ 65 বর্গ সেমি। বিয়োগ করলে তাহলে কত পাওয়া যাইব? বিয়োগ 65 20.8 বর্গ সেন্টিমিটার। আমরা এখন কি জানতে চাইছে? ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে, শতকরাটা জানতে চেয়েছে। তো এটাই বের করি। ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল
সবসময় খেয়াল রাখতে হইব আমাদের ক্ষেত্রফল বৃদ্ধি যে পাইছে কার উপরে বৃদ্ধি করে পাইছে, আগে যেটা ছিল ওটার উপরে না, যেটার উপরে বৃদ্ধি কইরা আমাদের জিনিসটা চেঞ্জ হয়েছে, যেটার উপর ডিপেন্ড করছে ওটার লাগবা তুমি নিচে, আর যেটা বের করতে বলে ওটার লাগবা কই উপরে। এইখানে মূলত কতটুকু বৃদ্ধি পাইছে, বৃদ্ধিটা তাহলে কই যাবো উপরে, তাহলে এখানে লিখে দাও ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি। আর এখানে হইতেছে আগের ক্ষেত্রফল বা মূল ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল, বুঝছি। আর ইন্টু হইতেছে 100, যে তোমাদের শতকরার কথা বলছে। ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল কতটুকু, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 20.8। মূল ক্ষেত্রফল কত ছিল 65, ইন্টু হইতেছে 100, সাথে একটা পার্সেন্ট চিহ্ন আছে। এই দুটো উপরে, তাহলে এই দুটোর আগে গুণ করো 20.8, তার সাথে গুণ 100, আর ভাগ দিতে হইব 65 দ্বারা। তো ভাগ দিলে ফাইনাল রেজাল্ট পাওয়া যায় 32, সাথে আমাদের পার্সেন্ট চিহ্ন আছে দিয়ে দিলাম। তাহলে বোঝা গেল আমাদের ক্ষেত্রফলটা কতটুকু বৃদ্ধি পেয়েছে 32%। বুঝতে পারছি একদম ক্লিয়ারলি কি বুঝছি। আমাদের 23 নম্বর সৃজনশীল কমপ্লিট হইল। সামনের ক্লাসে 24, 25 সবগুলো সৃজনশীল পেয়ে যাবা। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো সামনের ক্লাসে।